ভাইয়া জীবনে পিছিয়ে থেকেও এগিয়ে যাওয়া যায়। খেয়াল করো দুজন শিক্ষার্থী, এই দুজনের মধ্যে ভাইয়া একজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো, আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল না। একজন জীবনে অনেক বেশি এগিয়ে গেল, আরেকজন জীবনে পিছিয়ে গেল। বলো তো, একজন এগিয়ে গেল আরেকজন যে পিছিয়ে গেল, এই পার্থক্যটা কেন হলো? দুজন যখন প্রিপারেশন শুরু করে এই দুজনের মধ্যে কি ছিল বলো তো? একই সময় ছিল, দুজনের মধ্যে একই সময় ছিল, 4 মাস সময় ছিল অ্যাডমিশনের, একই সময়। দুজনের মধ্যে একই ক্লাস ছিল, একই বই এবং একই ক্লাস ছিল। তাহলে দেখো, এই দুজন শিক্ষার্থী যদি দুজনের মধ্যেই একই সময় থাকে, দুজনের একই বই এবং একই ক্লাস থাকে, তাহলে জীবনে একজন এগিয়ে গেল একজন পিছিয়ে গেল। এই পার্থক্যটা কোথায়? আজকে ঠিক তোমাকে আমি এই জিনিসটাই বলবো, এই পার্থক্যটা কোন জায়গায় হয়। এই পার্থক্যটা ভাই পরিশ্রমের মধ্যে নাই, এই পার্থক্যটা হচ্ছে তুমি জীবনে কি টুলসগুলো ব্যবহার করতেছো ওইটার উপর ডিপেন্ড করে তোমার সফলতা নির্ভর করে। একটু খেয়াল করো তো, সময় একই কিন্তু টুল ভিন্ন, ফলাফল ভিন্ন হয়। এই উদাহরণটা দেখলে তুমি বুঝতে পারবা। দেখো, একই সময় 10 থেকে 12 মিনিট, 10 থেকে 12 মিনিট, 10 থেকে 12 মিনিট, অর্থাৎ 10 মিনিট একই একটা সময়, 10 থেকে 12 মিনিট। কিন্তু গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কে আগে বেশি পৌঁছাবে, কে আগে যাবে, এটা ডিপেন্ড করবে তুমি কোন টুলটা ব্যবহার করতেছো। দেখো, 10 থেকে 12 মিনিট যদি একই সময় একজন মানুষ হেঁটে রওনা দেয়, সে সর্বোচ্চ 1 থেকে 2 কিলোমিটার যেতে পারবে। একই মানুষ সে যদি 10 থেকে 12 মিনিটে একটা বাইক দিয়ে যায়, তাহলে সে 10 থেকে 12 কিলোমিটার গন্তব্যে পৌঁছাইতে পারবে। একই মানুষ সে যদি 10 থেকে 12 মিনিটে একটা বিমান দিয়ে যায়, তাহলে এক জেলা থেকে অন্য জেলায় সে পৌঁছে যাবে। অর্থাৎ দেখো, একই সময়ে একজন মানুষ কোথায় থেকে কোথায় চলে গেল, জাস্ট জীবনে ভিন্ন টুল ব্যবহার করার কারণে। তাই আমরা ভাবি যে শুধু পরিশ্রম করলেই হবে, শুধু পড়াশোনা করলে হবে, না। পরিশ্রম এবং পড়াশোনার বাহিরে স্টুডেন্ট লাইফে এমন এমন তোমার কিছু টুলস আছে, যে টুলসগুলো তুমি ব্যবহার করলে অন্যের থেকে তুমি এগিয়ে যাবা। তাহলে সেই টুলসগুলো কি? দেখো, অল্প সময়ে এগিয়ে যাওয়ার যে কৌশল, একজন শিক্ষার্থীর জীবনে একই সময় এগিয়ে যেতে এই টুলসগুলো তোমার লাগবে। এই জিনিসগুলো যদি তোমার লাইফে, তোমার স্টুডেন্ট লাইফে তুমি ব্যবহার করতে পারো, কিভাবে পড়াশোনা করবা, কোন স্ট্রাকচারে পড়াশোনা করবা, এগুলোর জন্য ভাই টুলস আছে। তাহলে আর তুমি পিছিয়ে থাকবা না, তুমি সবার থেকে এগিয়ে যাবা। দেখো, প্রথম যে টুলটা সেটা হচ্ছে সঠিক গাইডলাইন। তোমার জন্য একটা সঠিক গাইডলাইন প্রয়োজন। যেমন দেখো, একটা ম্যাপের কথা চিন্তা করো। একজন ঢাকায় আসবে, তো ঢাকা কিছু চিনে না, একজন ঢাকায় আসবে, সে ম্যাপ দেখে দেখে আসতেছে, আরেকজন মানুষকে জিজ্ঞেস করে আসতেছে। ওকে, মানুষকে জিজ্ঞেস করে আসতেছে। তাহলে বলো তো, কে ঢাকায় আগে বেশি পৌঁছাবে? অর্থাৎ গুগল ম্যাপ তাকে সঠিকভাবে গাইড করবে, সে সঠিক জায়গায় এসে নামবে। কিন্তু মানুষকে যদি জিজ্ঞেস করবে, বলবে এইদিকে যাও, এদিকে যাওয়ার পরে একজন মানুষকে বলবে না না এইদিকে না, তুমি ভুল পথে এসেছো, এইখান দিয়ে না, অন্য একদিকে দিয়ে যাও। অর্থাৎ তাহলে জীবনে একই সময় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কে এগিয়ে গেল? যার একটা গাইডলাইন ছিল। অর্থাৎ সঠিক গাইডলাইন তোমার লাইফের জন্য অনেক বেশি প্রয়োজন। তাই আমি বলবো, সঠিক গাইডলাইনের জন্য তোমাকে কি করতে হবে? একজন সঠিক মেন্টর সিলেক্ট করতে হবে। একজন মেন্টর তোমাকে অনেক বেশি এগিয়ে দিতে পারে তোমার পড়াশোনার মধ্যে। তোমার কি কি ভুল হয়, তোমার পড়াশোনার মধ্যে কি কি ভুল হয়, এই ভুলগুলো যদি একজন মেন্টর ধরিয়ে দেয়, তাহলে দেখবা তোমার পড়াশোনাটা সুন্দর হচ্ছে এবং গুছালো হচ্ছে। আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো দুজন মানুষ জিমে যায়, একজন ইউটিউব দেখে জিম করে, আরেকজন হচ্ছে ট্রেইনারের কাছে জিম করে। 6 মাস পর কার বডিটা ভালো হবে? যে ট্রেইনারের কাছে জিম করতেছে, সে ভুলগুলো দেখে শিখে সে বুঝে বুঝে করতেছে, আর যার ট্রেইনার না ইউটিউব দেখে করতেছে, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তাই তোমার একজন মেন্টর, সঠিক মেন্টর তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারে। তাই তোমাকে একটা বেস্ট মেন্টর সিলেক্ট করতে হবে। এর একটা উদাহরণ আমি তোমাকে দেখাই। দেখো, এই বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হইল, যখন ইংরেজির মতো প্রশ্নে 14টা আমি কমন দিছি হুবহু। ওকে, যখন 14টা কমন দিলাম, প্রত্যেকটা জিনিস ক্লাস থেকে আমি পড়ায় দিলাম, তারা যখন প্রশ্নটা দেখলো ইজিলি অ্যান্সার করে ফেলছে। সর্বোচ্চ ধরো 7 থেকে 8 মিনিটের ভিতরে 15টা কোয়েশ্চেন সলভ করে ফেলছে। এর মধ্যে এভারেজ যদি ভুলও করে থাকে 12 থেকে 13টা হয়েছে। তাহলে এই যে মেন্টরশিপটাতে যারা ছিল, তারা কতটুকু বেশি এগিয়েছিল? তুমি জাস্ট এই জায়গায় একটু খেয়াল করো তো। এখানে যে রিটেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। এই যে রিটেন, আমি ক্লাসে এটা কী করলাম, লিখায় পয়েন্ট আউট করায় দিছি। তুমি যখন ক্লাস
ক্লাসে লিখে 5 দিন আগে যখন তুমি একটা জিনিস লিখছো, লিখার পর তোমার এটা মুখস্থ আছে, এক্সাম হলে যায় দেখলা ডাবির এক্সাম হলে আসছে, তোমার কনফিডেন্স লেভেলটা যদি চিন্তা করো, তুমি 5 থেকে 6 মিনিটের ভিতরে এটা লিখে ফেলছো। যার এটা কমন পড়ে নাই সে ভাবতে ভাবতে চিন্তা করতে করতেই তার সময়টা প্রায় চলে গেছে 10 থেকে 15 মিনিট। এই জায়গায় কিন্তু সে অনেকটা পিছিয়ে গেছে এবং তার কনফিডেন্সও ছিল কম, কারণ তার এটা কমন পড়ে নাই। অর্থাৎ একজন মেন্টর সিলেকশনের মাধ্যমে কিভাবে একজন এগিয়ে যায় ওই জিনিসটা তোমাকে বুঝতে হবে অনলাইনে পড়ার ক্ষেত্রে। কারণ হচ্ছে দেখো, এখন কম্পিটিশন অনেক বেশি। ধরো 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে, তো 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিলে ঢাকা ইউনিভার্সিটিতে সিট কতগুলো আছে বলো তো? 1700 সিট আছে। এখন তোমাকে হাজার হাজার স্টুডেন্টকে বিট করে ওই 1700-র মধ্যে আসতে হবে, টপ পজিশন করতে হবে। এই জন্য আসিফ ভাইয়ের মতো মেন্টর, কৌশলী মেন্টর তোমার লাগবে। আমি তো তোমার পাশে আছি। আমি যখন তোমাকে গাইডলাইন করব, যেভাবে পড়াবো, তোমার ভুলগুলো ধরিয়ে দিব, তখন তোমাকে যে স্ট্র্যাটেজি শেখাবো, যে কৌশল শেখাবো, তুমি এমনি হাজার হাজার স্টুডেন্টকে বিট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 1700-র মধ্যে একটা ভালো পজিশন করবা। এই জন্যই যে দেখো, ভালো মার্কস পেলেই হবে না, এখানে অনেক স্টুডেন্টকে বিট করে আসতে হবে। এই জন্য তোমার জন্য একটা সঠিক মেন্টর সিলেক্ট করতে হবে। মেন্টর সিলেক্ট করার পরে তোমার যে কাজ সেইটা করতে হবে, তুমি কার সাথে মিশো এটার উপর ডিপেন্ড করে। ধরো তোমার 2 ধরনের সার্কেল আছে, আমি 2টা উদাহরণ দিই। একদল আছে, ধরো বন্ধু চলো আড্ডা দেই, বন্ধু চলো আড্ডা দেই, বন্ধু চলো হচ্ছে গেম খেলি, পাবজি খেলি, বন্ধু চলো আজকে এখান থেকে একটু ঘুরে আসি, দেখ আজকে আর পড়াশোনা করার দরকার নাই, গেম খেলি, চলো আড্ডা দিই। ঠিক একই জায়গায় তোমার এমন একটা বন্ধু আছে যে তোমাকে বলতেছে, আচ্ছা আজকে তো একটা এক্সাম দিছি, আমি ওই এক্সামের লিঙ্কে ঢুকে তুই একটা এক্সাম দে, দেখ আমি 10-এর মধ্যে এখানে আমি 5 পাইছি, তুই একটু পরীক্ষা দিয়ে দেখতো। আচ্ছা ঠিক আছে, আমিও 10-এর মধ্যে এখানে দেখলাম 6 পাইলাম। আচ্ছা কি ভুল হইলো, কেন ভুল হইলো? ওই 4টা কোয়েশন সে দেখলো যে এই 4টা জিনিস আমরা শিখে নিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু এরকম একটা ক্লাস হয়েছে, ওই ক্লাসের নোটটা আমি করে ফেলছি, নে এই নোটটা তুইও নে, একটু দেখ। আচ্ছা দেখে তুমিও কি করলা, এই নোটটাকে কপি করে নিলা এবং নোট থেকে তুমিও শিখলা। তাহলে তোমার এরকম যদি একটা বন্ধু থাকে, হেল্পিং ফ্রেন্ড থাকে, যে তোমাকে নোট দিতেছে, যে তোমাকে এক্সামে হেল্প করতেছে, যে তোমাকে ডিউ নিয়ে কথা বলতেছে, ডিউ ড্রিম নিয়ে কথা বলতেছে, তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলা, এক্সাম দেওয়া, নোট শেয়ার করা, ঠিক 6 মাস যদি এরকম চলে, আর যদি একজন স্টুডেন্ট এই 6 মাস ঘোরাফেরা, গেম এবং আড্ডা দেয়, তাহলে দেখো এই 6 মাস পরে পার্থক্যটা কোন জায়গায় দাঁড়ায়। এই এক্সাম হলে কে ভালো করবে বলো? এই 6 মাসের যে এক্সাম হবে, এই এক্সামের মধ্যে কে ভালো করবে? তুমি বুঝতে পারছো? তাই তুমি কার সাথে মিশো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাই পরিবেশ। তুমি কোন পরিবেশে আসো, তোমার পরিবেশটা ডিপেন্ড করবে তোমার চান্স পাওয়া না পাওয়ার ক্ষেত্রে। এটা একটা গুরুত্বপূর্ণ টুলস, পরিবেশ। এখন দেখো, একজন পড়াশোনা করতেছো এরকম একটা জায়গায়, একটা টেবিলে বসে পড়াশোনা করতেছো, এখন একই রুমে টিভি আছে, একই রুমে আরও 3 থেকে 4 জন মানুষ আছে, এখন একজন বসে এখানে হচ্ছে গেম খেলতেছে, একজন বসে আড্ডা দিচ্ছে, একজন ফোনের রিলস টিপতেছে, একজন ঘুমাচ্ছে, একজন টিভি দেখতেছে। তুমি যদি এরকম একটা পরিবেশের মধ্যে থাকো, তাহলে তোমার পড়াশোনাটা কেমন হবে তুমি জাস্ট নিজে একটু ভাবো। এখানে তুমি 1 বছর পর তুমি নিজেকে কোথায় দেখবা? 1 বছর পর, 1 বছরে একটা মানুষ ঠিক এরকম একটা পরিবেশে আছে। আবার দেখো, আরেকজন মানুষ হয়তো বা অ্যাডমিশন লাইফে তো আর একা থাকা যায় না, তোমরা অনেকে বাইরে থাকো, বন্ধুদের সাথে থাকো। ধরো 2 জন, ওকে 2 জন মানুষ আছে, একটা ফোকাস লাইট টেবিল ল্যাম্প দিয়ে একজন চেয়ারে বসে টেবিলে পড়তেছে 10 ঘন্টা, এইদিকে আরেকটা ফ্রেন্ডও পড়তেছে 10 ঘন্টা, দুজনে 10 ঘন্টা পড়তেছে। তখন কেমন মনে হবে যে আমার বন্ধুও 10 ঘন্টা পড়তেছে, না আমিও উঠবো না, আমিও পড়বো, ও উঠতেছে না, ও বলতেছে ওর যেহেতু উঠতেছে না আমিও পড়বো, দুজনে কথা হচ্ছে না, আবার দুজনে দেখা দেখি পড়ার টেবিলে বসে ফোকাস পড়াশোনা করতেছে, কোনো নয়েজ নাই। ঠিক এইভাবে 1 বছর পড়াশোনা করার ক্ষেত্রে কে বেশি এগিয়ে যাবে তুমি জাস্ট একটু বলো। এটা হচ্ছে তোমার একটা টুলস। অর্থাৎ তুমি যেখানে থাকো না কেন, এনশিওর করো যে তোমার পরিবেশটা ভালো, এখানে কোনো নয়েজ নাই, এখানে সব কিছু পারফেক্ট আছে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ট্রেনিং। স্টুডেন্ট লাইফে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ভাই ট্রেনিং তোমাকে করতে হবে। এই জায়গাটা তুমি বুঝোই না, এই জায়গাগুলোতে তোমাদের একটা মিসকনসেপ্ট আছে, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো, ট্রেনিং মানে কি হচ্ছে প্র্যাকটিস করা। যেমন ধরো সাঁতার কিভাবে কাটতে হয়, কিভাবে সাঁতার কাটা যায়, এই রুলসগুলো আমি বললাম যে এটি এইভাবে সাঁতার কাটতে হয়, এই রুলসগুলো শিখে তুমি কি পানিতে নামলে সাঁতার কাটতে পারবা, নাকি পানিতে ডুবে মারা যাবা? অবশ্যই মারা যাবা, কারণ রুলস শিখে তো আর সাঁতার শেখা যায় না। সাঁতার শেখার জন্য কি করতে হয়? পানিতে নামতে হয়, পানিতে নেমে সাঁতার শিখতে হয়। ঠিক তেমনই ফুটবল কিভাবে খেলতে হয়, এইগুলো যদি তুমি ইউটিউবে দেখে শিখে তুমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাও, তুমি কি ফুটবল খেলতে পারবা? তুমি পারবা না। ঠিক একইভাবে তোমার স্টুডেন্ট লাইফে তুমি
তুমি যদি শুধু পড়াশোনার রুলস পড়ো তাহলে হবে না। এটা এক্সাম হলে ঠিক এমনই হয় সাঁতার কাটা এবং ফুটবল খেলার মতো, অর্থাৎ তুমি শুধু রুলস পড়লে হবে না, তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসে গিয়ে তুমি যখন রাইট ফ্রম অ্যাবাভ 10টা সলভ করো, এর মধ্যে যখন তোমার 7টা হয় তুমি হতাশ হয়ে যাও যে ভাই আমার 7টা হইলো কেন। আরে প্র্যাকটিস তো শেখার জিনিস। যখন এই 7টা হয়েছে এখান থেকে শিখলা যে 3টা কেন ভুল হইলো, এই 3টা যে শিখলা এইটাই হচ্ছে ভাই ট্রেনিং, এটাই হচ্ছে ভাই প্র্যাকটিস। এই 3টা আমি পরের বার ভুল করব না। এরপরে যখন তুমি 7 দিন পরে প্র্যাকটিস করতে গেলা, দেখলা তোমার 9টা হইলো, ইস আর একটা ভুল করছি, এরপরে এই একটা শিখলা। এরপরে তুমি 7 দিন পরে প্র্যাকটিস করতে গেলা, দেখলা ওই রাইট ফ্রম অ্যাবাভ 10-এর মধ্যে 10টা হইলো। এটাই হচ্ছে ভাই প্র্যাকটিসের জিনিস। একজন ধরো হচ্ছে ফুটবলার একটা পয়েন্টে গোল করতে চায়, এখান থেকে এই পয়েন্টে সে গোল করতে চায়, সে পারতেছে না, বারবার ভুল হচ্ছে, কিন্তু একবার সে প্র্যাকটিস করে শিখে গেল যে এইভাবে গোলটা হয়। এই যে ভুলগুলো করলো, এই ভুলগুলোর মাধ্যমে কিন্তু সে পারলো। তাই আমরা যে ভুলগুলো করি প্র্যাকটিস করতে গিয়ে, এটা ভাবি যে আমরা হতাশায় চলে গেছি, স্যার আপনার রুলস বুঝি, আমরা সব কিছু বুঝলাম, যেখানে পড়ছি ভাই আমি রুলস সব কিছু বুঝছি, কিন্তু আমি প্র্যাকটিস করতে গিয়ে পারি না। প্র্যাকটিস তো না পারার জিনিস, প্র্যাকটিস তো ভুল থেকে শেখার জিনিস। এই কনসেপ্টটা তোমার মাথায় থাকতে হবে। অর্থাৎ শুধু সাঁতার শেখার রুলস জানলে হবে না, ফুটবল খেলার রুলস জানলে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই তুমি সাঁতার কাটতে পারবা, পানিতে নামলেই তুমি সাঁতার কাটতে পারবা, ফুটবল খেলার আগে প্র্যাকটিস করলেই তুমি ফুটবল খেলতে পারবা। ঠিক তেমনই তুমি পরীক্ষার আগে তুমি যখন 6 মাস ভালো করে প্র্যাকটিস করে যাবা, তোমার বোর্ড কোয়েশ্চেন, তোমার এমসিকিউ সব কিছু, তোমার বোর্ড কোয়েশ্চেন এমসিকিউ তুমি যখন প্র্যাকটিস করে যাবা, এমসিকিউ প্র্যাকটিস করে যাবা, তখন দেখবা তোমার ট্রেনিংটা ভালো হবে, ওই এক্সাম হলে তুমি ভালো করবা। তাহলে যে রুলস পড়ে যায় সে পানিতে পড়ে ডুবে মরে, আর যে প্র্যাকটিস করে যায় সে এক্সাম হলে ভালো করে। বুঝতে পারছো? তাহলে প্র্যাকটিস আর এবং রুলসের মধ্যে পার্থক্যটা। এরপর হচ্ছে নোট। এখন এই যে নোট করার ব্যাপারটা, তোমরা ভাবো যে অনেক পড়াশোনা করবে, এই যে তোমাদের ফোনে যে স্ক্রিনশটগুলো আছে, অনেকগুলো স্ক্রিনশট আছে না, এই যে দেখো তোমার ফোনে অনেকগুলো স্ক্রিনশট আছে, তুমি ভাবছিলা এটা ইম্পর্টেন্ট, এটা রাখি, এটা আমি পড়বো, এটা পড়বো, কত কিছু পড়ছো। এখন তোমার ফোনে যে এতগুলো স্ক্রিনশট জমানো আছে, এটা আমি বলছি বিদায় তোমার এখন মনে পড়লো, আল্লাহ বা এত ধরে ফেলছে, ফোনে তো এতগুলো স্ক্রিনশট আছে, ভাবছিলাম যে আমি পড়াশোনা করব, এখন তো আমার মনেই ছিল না। ভাই আপনি বলাতে মনে হয়েছে, এরকমটা মনে হইলো না? তাহলে এই যে ফোনে যে এতগুলো স্ক্রিনশট জমাইছো, এগুলো কি কোনো কাজের? এখন যদি তুমি স্ক্রিনশটগুলো দেখো তোমার মনেই পড়বে না, আচ্ছা কোনটার জন্য কোনটা নিছিলাম, কি না কি সব এলোমেলো হয়ে গেছে। ঠিক একই জায়গায় একজন স্ক্রিনশট নিচ্ছে একজন স্টুডেন্ট, আরেকজন কি করতেছে, নোট করতেছে। এখন দেখো তো এক্সাম হলে কার রেজাল্টটা ভালো হবে? একজন শুধু অ্যাসেস নিল, ফোনের মধ্যে জমায় রেখে দিছে আর দেখলো না, আরেকজন কি করছে, ক্লাসগুলো দেখে নোট করছে। এই নোটগুলো পরীক্ষার আগে অ্যাট এ গ্ল্যান্স দেখে গেছে। তাহলে দেখো কার প্রস্তুতিটা বেশি গুছানো হলো। স্টুডেন্ট লাইফে আমরা যে টুলগুলো ইউজ করি, এই টুলগুলোর উপর ডিপেন্ড করে আমাদের চান্স পাওয়া না পাওয়ার সবটুকু ডিপেন্ড করে এই টুলসগুলোর উপরে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে দেখো সুস্থ থাকা। তোমরা একজন এমন হয়েছো যে একটা পোলট্রি মুরগির তো অবস্থা খারাপ হয়ে গেছে, তোমরা এখন ইয়ং, তোমরা খেলাধুলা করবা, তোমরা ঠিকভাবে ঘুমাবা, সুস্থ থাকা প্রয়োজন, তুমি ঠিকভাবে ঘুমাবা, তোমার খাওয়া দাওয়া ঠিক থাকবে, যে ঠিক টাইমে খাবা। আমি 2টায় খাবো মানে আমি 2টায় খাবো, সকাল 10টায় খাই মানে আমি সকাল 10টায় খাই, আমি রাতে 10টায় খাওয়া দাওয়া করি মানে রাতে 10টায় আমি ডিনার করি। ঠিক এরকম হইতে হবে। তোমাদের ঘুম ঠিক নাই, তোমাদের খাওয়া দাওয়া ঠিক নাই। আমি জাস্ট একটা উদাহরণ দিই, তুমি একটু চিন্তা করে দেখো, একটা ফোনে যদি দেখো 10% চার্জ চলে আসছে, ওই ফোনটা কী করে? ওই ফোনটা হ্যাং করে, ওই ফোনটা লেগ করে। ঠিক তেমনি আমাদের বডিও এরকম, আমরা যদি বডির অবস্থা খুবই খারাপ করে ফেলি, আমাদের ব্রেন হ্যাং করবে, আমরা পারবো না, স্বাভাবিক না? তো তোমরা কি করবা? ঠিক সময় ঘুমাবা, খাওয়া দাওয়া করবা এবং ব্যায়াম করবা। তোমরা ব্যায়াম করো না, দৌড়ো না, বিকালে খেলাধুলা করতে যাবা, বিকালে খেলাধুলা করো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো। মেয়েরা যারা আসো একটু সন্ধ্যার দিকে একটু হাঁটাহাঁটি করো, ছেলেরা রাত্রে পড়ার আগে একটু যাও না, একটু সন্ধ্যা মাগরিবে নামাজে পড়ে একটু এলাকায় যাও, একটু হাঁটাহাঁটি করো, একটু স্পিড রানিং যেটাকে বলে, মানে হাঁটার মধ্যে একটু রানিং আছে, ওইটা করো, শরীরটাকে একটু ঘামাও। মানে পোলট্রি মুরগের মতো অবস্থা হয়ে গেছে, মানে এমন মানে এই যে বলে না যে মুরগির যে মানে কুয়ার মধ্যে চলে গেছো, মানে এমন অবস্থা, এখান থেকে বেরিয়ে হচ্ছে না। তোমার শরীরটা যদি না ঘামে, তুমি যদি একটু পরিশ্রম না করো, তোমার কিভাবে এনার্জিটা ক্রিয়েট হবে? তোমার মেন্টাল এনার্জি কোথায় থেকে আসবে? তুমি আমাকে একটু বলো। তাই সুস্থ থাকার জন্য খাওয়া, ঘুম এবং ব্যায়াম, নিজেকে একটু অ্যাক্টিভ রাখা, এটা প্রয়োজন। মানে তোমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তো এগুলো করতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি আর মানে কি আমি সারা দিন রাত শুধু পড়াশোনা করছি? না, আমি সারা দিন রাত তো এত পড়াশোনা করিনি। আমি কি করছি? খেলাধুলাও একটু করছি, সকালবেলা উঠে, বিকালে একটু হাঁটাহাঁটিও করছি, বন্ধুদের সাথে মন খারাপ থাকলে একটু বিকালে গিয়ে একটু চাও খাইছি, একটু অল্প করে আড্ডাও দিছি।
আমরা তো সব কিছু করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি, জীবনে সব বাদ দিয়ে তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি না। তাই যখন পড়ার সময় পড়তে হবে, সুস্থ থাকার জন্য সুস্থ থাকতে হবে, যখন খাওয়ার সময় ঠিকভাবে খাইছি, যখন ঘুমানোর সময় ঠিক সময় ঘুমাইছি, যখন একটু রানিং করার সময় ঠিক সময় একটু রানিং করছি, একটু খেলাধুলা করছি, অ্যাক্টিভ ছিলাম। তোমরা অ্যাক্টিভ নাই, তোমরা একদম পোল্ট্রি মুরগ হয়ে গেছো। সো আমি বলবো সুস্থ থাকা প্রয়োজন, কারণ ফোনের ব্যাটারি 10% আসলে যেভাবে ফোনটা ল্যাগ করে ঠিক তেমনই আমাদের বডিটা যদি আমরা ডাউন করে ফেলি, এটা ব্যাটারির মতো লো হয়ে যায়, আমাদের ব্রেনটাও ফাংশন করবে না। সো এই টুলটা ইম্পর্টেন্ট, এই এনার্জিটা ইম্পর্টেন্ট। সুস্থ থাকলে তুমি ভালো এগিয়ে যাবা। তারপরে দেখো হচ্ছে তুমি কার ভিডিও দেখো, তুমি কার ভিডিও দেখো, কেমন ভিডিও দেখো, এটার উপর চান্স পাওয়া না পাওয়া ডিপেন্ড করে। দেখো খেয়াল করো, এই সূক্ষ্ম জিনিসগুলা এইগুলো আমরা নজরে রাখি না বিদায় একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। জাস্ট তুমি ইমাজিন করো, এই জিনিসগুলো আমাদের চোখের সামনে ফাঁকি দিয়ে চলে যায়, বাট এখন তুমি রিয়েলাইজ করতেছো না ভাইয়া তো ঠিকই বলতেছে, 6 মাস 7 মাস পরে এগুলো তো একটা গ্রেট ইম্প্যাক্ট, এটা তো অনেক বড় পার্থক্য তৈরি করে। এই টুলসগুলো আমার সামনে, মানে আমার চোখের সামনে, বাট আমি এটা বুঝতেছিলাম না এতদিন। জাস্ট একটু খেয়াল করো যে একজন চান্স পাচ্ছে, একজন পাচ্ছে না, শুধু যে পড়াশোনার কারণে হচ্ছে, মানে চান্স হচ্ছে না বা একজন হচ্ছে এরকম না। পড়াশোনার বাইরে যে জিনিসগুলো লাগে ওগুলোর মানে হচ্ছে মেইন ফ্যাক্টর চান্স পাওয়া এবং না পাওয়ার জন্য। সবাই পড়াশোনা করতেছে, একই সময় একই বই একই লেকচার শিট সবার কাছে আছে, তারপরে একজনের চান্স হয় আরেকজনের হচ্ছে না। জীবনে একজন এগিয়ে যাচ্ছে, একজন পিছিয়ে যাচ্ছে। জাস্ট আমার হাতের সামনে টুলসগুলো, এগুলো আমি বুঝতেছিলাম না। এরপরে তুমি খেয়াল করো, সেটা হচ্ছে তুমি কার ভিডিও দেখো। খেয়াল করো, ধরো তুমি হচ্ছে রিলস দেখো, ধরো একজন সারাদিন রিলস দেখে, সে কী করলো 6 মাস বা 4 মাস রিলস দেখলো, কি ফান টাইপের রিলস দেখলো, তার ব্রেনটা এমন হবে অল্প সময়ে ডোপামিন খুঁজবে, অর্থাৎ তার ব্রেনে যে অল্প সময়ে যে বিনোদন নেওয়ার যে একটা অভ্যাস, তার ব্রেনটা ঠিক এইভাবে ট্রেন আপ হবে যে আমার অল্প সময়ের মধ্যে বিনোদন লাগবে, তখন হার্ড জিনিস ভালো লাগবে না। ঠিক একই জিনিস একটা স্টুডেন্ট কী করলো, রিলস বা এগুলো একটু কম দেখলো, অল্প দেখলো, সে 6 মাস ক্লাস করলো এবং ক্লাসগুলোকে নোট করলো, সে বিভিন্ন গাইডলাইন ভিডিও দেখলো, এখন দেখো যে বিভিন্ন গাইডলাইন ভিডিও দেখলো, সে বিভিন্ন কৌশল সম্পর্কে জানলো, ক্লাস দেখলো এবং নোট করলো, এবং যে সারাদিন শুধু রিলস এবং ফান দেখলো, 6 মাস পরে তাদের মধ্যে কি একটা পার্থক্য হইলো। একজন পড়ার টেবিলে বসলে তার পড়াটা মজা লাগতেছে, আর একজন পড়ার টেবিলে বসলে পড়াটা বোরিং লাগতেছে, তার ব্রেন শর্ট টাইমে বেশি মজা চাচ্ছে। সো এটা তো ইম্প্যাক্ট করে আমাদের ব্রেনে, তাই না? এরপরে দেখো স্বপ্ন যদি না থাকে, কারোর মধ্যে টার্গেট যদি না থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাহলে কিন্তু হবে না। এই যে দেখো এখন তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জন্য তুমি ভিডিওটা দেখতেছো, আমি তোমার ভুলগুলো ধরায় দিতেছি, আমি তোমার মেন্টর, আগেই বলছি যে মেন্টর তোমার ভুলগুলো ধরায় দেয়, আমি তোমার ভুলগুলো ধরায় দিতেছি, এই জন্য তুমি শিখতেছো। তোমার টার্গেট, তোমার স্বপ্ন আছে বিদায় এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখতেছো, কারণ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। সো ভুল আমরা করতেই পারি, জীবনে আমরা পিছিয়ে যাইতেই পারি, কিন্তু আমার মেন্টর যখন আমার ভুলগুলো ধরাই দিতেছে, আমার ব্রেন তখন হচ্ছে শার্প হয়ে যাচ্ছে, আমি বুঝে যাচ্ছি যে আমার এইগুলো দরকার, এগুলো দরকার না। তখন যদি আমি শুধরে নিতে পারি তুমি যে আজকে থেকে শুধরে নিতে পারো, আমার বিশ্বাস তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, কারণ তুমি স্বপ্ন দেখো বিদায় এই ভিডিওটার এই পর্যন্ত আসছো, আর যাই আসছো তুমি চান্স পাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সাথে আমার দেখা হবে, বিলিভ, জাস্ট এটা বিশ্বাস করো, বিলিভ মি, ট্রাস্ট মি, তোমার সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হবে। আমি ঠিক এভাবে ভিডিওগুলো দেখতাম, তোমার সিনিয়র ভাই আপু যারা আছে তারা ঠিক এইভাবে ভিডিওগুলো দেখতো, আমার কথাগুলো শুনতো, বলে যে ভাই আপনি বলতেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, তোমারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, এবং ভাই দেখেন আপনার সাথে আমি এখন দাঁড়ায় আছি। আপনি বুঝতেন যে কার চান্স হবে না। একজন মেন্টর হিসেবে এটা বুঝি যে কার চান্স হবে, কার হবে না, কোন স্টুডেন্টটা কেমন, এগুলো ভাই বোঝা যায়। সো এই জন্য আমি বললাম যে তোমার মধ্যে ওই বুঝটা আছে, কারণ এখন পর্যন্ত ওই ভিডিও গাইডলাইনটা দেখতেছো, মানে তোমার স্বপ্নটা তোমার মধ্যে এখনও জেগে আছে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নামাজ করা। ঠিক সময়ে তোমাকে নামাজ করতে হবে। তুমি যদি ঠিকভাবে ঠিক সময়ে নামাজটা করো, ডিসিপ্লিন থাকো, তোমার লাইফে আর কিছুই লাগবে না। অর্থাৎ সঠিক টুল, দ্রুত গন্তব্যে তুমি পৌঁছাইতে পারবা। তাই এই জন্য আমি যেটা বললাম যে সঠিক গাইডলাইন, সঠিক মেন্টর, তুমি কার সাথে মিশতেছো, তোমার পরিবেশ কেমন, তোমার ট্রেনিং কেমন, তুমি নোট করতেছো কিনা, তোমার নামাজ, সুস্থ থাকা, স্বপ্ন দেখা, তুমি কার ভিডিও দেখো, এই টুলসগুলো একজন স্টুডেন্টকে অনেক বেশি জীবনে এগিয়ে দেয়। অর্থাৎ অল্প সময়ে এগিয়ে যাওয়ার কৌশল হচ্ছে এগুলোই। আমরা লাইফে কি জিনিস প্র্যাকটিস করতেছি এবং কি জিনিসকে আমরা লাইফে অ্যাকসেপ্ট করতেছি, কোনগুলোকে আমরা বাদ দিতেছি। সো দেখো, একজনের চান্স হয় আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না, জাস্ট ডিপেন্ড
ডিপেন্ড করে হচ্ছে পরিবেশটার কারণে। দেখো একজন যদি এরকম নয়েজ, এমন পরিবেশে পড়াশোনা করতেছে যেখানে পড়াশোনাই হয় না, পড়াশোনা একটা সাধারণ জায়গা, আরেকজন সে একটা গ্রেট যে একটা জায়গায়, একটা নীরব জায়গায় পড়াশোনা করতেছে, তা দেখো আরেকজন অনেক বেশি মোবাইল দেখছে সারাদিন, আরেকজন শুধু ক্লাস করছে, আরেকজন 6 মাস সে নোট করছে, আরেকজন 6 মাস সে শুধু স্ক্রিনশটেই নিছে, এগুলো ফোনেই জমা হয়ে আছে স্ক্রিনশটগুলো। তুমি দেখো ঠিক এই জিনিসগুলো কিন্তু পার্থক্য তৈরি করে দেয়। একজনের মেন্টর ছিল ভুল, আরেকজনের মেন্টর ছিল রাইট। একজন কি সুস্থ রয়েছে, ঠিক সময় ঘুমাইছে, খাইছে, একজন মানে যখন মন চাইছে তখন ঘুমাইছে, যখন মন চাইছে তখন খাইছে, তার ফিটনেস ভালো ছিল না, সে খুবই অলস হয়ে পড়ছিল। সো এরপরেও যখন টেবিলে বসে পরিশ্রম করছে, আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ওই টুলসগুলোর জন্যই পার্থক্য হয়। আশা করি তুমি বুঝতে পারছো তোমার ভাইয়া কি বুঝাইছি। আর আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তোমার আসিফ ভাইয়ের কৌশলী প্রস্তুতি এবং গাইডলাইনেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা। তুমি ভিডিওগুলো দেখো, তোমার যে বড় ভাইয়া আপুরা আছে তারা কি বলে, তুমি যখন এগুলো দেখবা, আমার কমনের রেকর্ড দেখবা, চান্সের রেকর্ড দেখবা, তখন এমনি আত্মবিশ্বাস পাবা যে আসিফ ভাইয়ের মতো একজন মেন্টর আছে যে কিনা আমার ভুলগুলো ধরিয়ে দিবে, আমাকে সঠিক গাইডলাইনে পরিচালনা করবে, ইংরেজি বেসিক এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে স্ট্রং করে ভাই আমাকে গড়ে তুলবে। ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে স্বপ্নের বিশ্ববিদ্যালয়, স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে।